মা গো মা, না না আমি পারবো না মা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। সব তো আমার অভিযানে নেই তোকে। কিন্তু মা, আমি তোকে হারি। কিন্তু মা, তার মাঝে হাজারটা কিরুতি যদি অথবা তারা বলে জানি যারা ভীরু না পুরুষ। কিন্তু আমি তো তোকে সেইভাবে গড়ে তুলিনি। আমি জানি মাতা, আমি জানি তুমি তোমার বুকে রক্ত দিয়ে তিল তিল করে আমাকে মানুষ করে গড়ে তুলেছো। ওই কঠিন পানো ছেলে নামক কাঠের পুতুল তৈরি হওয়ার জন্য নয়, মা। তিনি বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রামে লড়াই করবার জন্য। সেটা তো আমিও চাই মা, সেটা তো আমিও চাই, আর সেই জন্যই তো আমি উচ্চ শিক্ষিত হয়ে অত ভালো ছেলে তো হতে হবে না সতী। মা। কিন্তু মা, এই পৃথিবীর সমস্ত ভাই তো তাই, তার ছেলে আদর্শবান সুশিক্ষিত ছেলেও। হ্যাঁ, আদর্শবাদী ভালো ছেলে হোক, তাই না সতী? কিন্তু তুই ভালো হয়ে কি ভালো করবি? কার ভালো করবি? কেন মা? তোমার তোমার আমার এই দেশও দোষে। সতী, ওই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে যদি তাকিয়ে দেয়, বড় বড় উচ্চবিলাসী ছেলেগুলো মা। ডাক্তার হয়ে হাসপাতালে ওষুধের বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর শিক্ষক হয়ে স্কুলকে ফাঁকি দিয়ে ওই বাড়তি পয়সা রোজগার করে টিউশনি করে পাচ্ছে। আর পুলিশ হয়ে খুনিকে না ধরে যে খুন হয়েছে তার তারিখ চাইছে দিচ্ছে। এটাই তো ভালো ছেলের কথা। কিন্তু মা, এই পৃথিবীর সমস্ত শিক্ষিত ছেলেই বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার ব্যতিক্রম তো আছে। তুমি কি আমাকে সেই ব্যতিক্রম ভাবতে পারছো না? পাচ্ছি, আর পাচ্ছে বলে তোর কথা মাথার উপর দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। মহান কাজের দায়িত্ব? মহান কাজ, আর সেই কাজের দায়িত্ব পালন করতে তোকে। প্রয়োজন হলে আমাকে মাতাল লম্পট চরিত্রহীন হতে হবে, এমনকি মানুষ খুন করতে হবে। তাহলে তাহলে ছোটবেলা থেকে আমাকে সেভাবে কেন গড়ে তোলনি মা? কেন কেন তুমি পরের বাড়ি ঠিকিরি করে আমাকে লেখাপড়া শিখিয়েছো? কেন কেন আমার ভালোর জন্য? তুমি তোমার দু চোখে অশ্রু ঝরালে মা। সেই অস্ত্র আমি নিজের হাতে মুছে ফেলবো যেটুকু, কিন্তু আজ আমার বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে সেই আগুনের বাড়ি চিন্তন করতে হবে তোকে। প্রতিহিংসার আগুন? কিন্তু কার জন্য? কিসের উপর তোমার সেই প্রতিহিংসা? বলবো বাবা, তোকে একদিন সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজ বা নয় কেন মা? বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরব থাকবে? আর তোমাকে বলতেই হবে মা, কি এমন ঘটনা যার জন্য আমার সরকার তুমি গড়িয়েছেন দু চোখ ভরা জল? আরে জানি মা, জানি, আমি সব জানি। নিজের মনকে হাজারো প্রশ্ন করেও সেদিন আমি কোনো উত্তর পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে মা, কি এমন ঘটনা যার জন্য আমার সরকার তুমি গড়িয়েছি জননীর দু চোখ ভরা জল? বাবু, আর আমাকে উৎকণ্ঠায় রেখো না মা। তো এবার তোমার পায়ে আমি অনুরোধ করছি, বলো বলো সেই শয়তানটার নাম কি? সেই শয়তানটার নাম রক্তপ্রতাপ সেন। পৃথিবীটা ঘুরছে তো, বাতাস বাতাস তোমার গতি বন্ধ করে দাও। সূর্য, তুমি অগ্নিবৃষ্টি করে এই নোংরা প্রত্যেক পৃথিবীটাকে ধ্বংস করে দাও। যেখানে মানুষের সুখ শান্তি সবকিছুকে দাস করতে চাই। এতদিন তো আমি শান্তই ছিলাম মা, এবার সেটাও শান্ত হওয়ার পালা। তার আগে তুমি বলো না, সেই অনুষ্ঠান আরো কি অকীর্তি করা? বলবো বাবা, তোকে আমি সব বলবো, কারণ তোকে আজকে নিতে হবে তোর বাবার দাদার আর তোর মায়ের অসম্মানে চরম প্রতিশোধ। আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিনে তোর বাবা তার স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু কি এভাবে ধোঁয়া উঠছে কেন? তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে তুমি? এসো এসো বলছি। কি হলো মাস্টার মশাই? আমার সাড়ে মতো চাকাচ্ছেন কেন? ছি বিশাল ছি। এই বয়সে সিগারেট খেয়ে স্কুলে অসভ্য আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক রেকর্ড করছো কেন? বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। ভীষণ। আর অয়েল এবং মেশিন
আমি কি করবো না করবো সেটা আমাকে ভাবতে দিন। তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না? হ্যাঁ হ্যাঁ পারি, আর পারি বলে বলছি আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বলুন আপনার পথটা দেখুন মাস্টার মশাই। আমার চলার পথে কেউ বাধা দিতে এলে, আমার বাবার অঙ্গুর হিরোলে আপনার সাদের মাস্টারিটা চলে যেতে পারে মাস্টার মশাই। তখন পথে পথে ভিক্ষে করা ছাড়া আর কিছুই বই থাকবে না। ও ভাই দেখি আমাকে কিন্তু লাভ নেই বিশাল। আমি তোমার বাবার খাস্তারুকের প্রজা নই, তোমাদের ভাবচাষীও নই। তাই নাকি? তোমার ওই পিস্তলটার মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কেটে দিলাম এবং তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম। আমি স্কুলে শৃঙ্খলা নষ্ট করেছি বলে? তাহলে স্কুলে চূর্ণি বসছে ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে। দিবস তার কি হবে আদর্শের ভাজাধারী মাস্টার মশাই? চূর্ণিবস হ্যাঁ, ওই স্কুলের কিছু ভালো ছেলের সঙ্গে একটু ইন্টু মিন্টু করছিল, এই তাই তাকে আমি ছাদে নিয়ে গিয়ে তাহলে তার কি শাস্তি হবে? সালা আদর্শের ধ্বজাধারী মাস্টার মশাই। শয়তান! তাহলে তুমি অপকর্মের নায়ক। তোমাকে আমি ছাড়বো না, আমি শান্তি খাবো। তোমাকে আমি এমন শাস্তি দেব যা দেখে আজকের সমাজে বিমর্যাদী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। মাস্টার মশাই! রঘু, রঘু, তুই তাড়াতাড়ি স্কুলের ছুটির ঘন্টাটা বাজিয়ে দে। কাল থেকে যে মানুষটা স্কুলে গেল, আজ এত বেলা পর্যন্ত বাড়িতে ফিরলো না কেন? আরে কোনোদিন তো তার এমন হয় না। আরে সাধুচরণকে চারিদিকে খবর দিতে পাঠালাম, কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না। তাহলে মানুষটা গেল কোথায়? কোথাও হারিয়ে যায়নি প্রতিভা, কোথাও হারিয়ে যায়নি, তবে হারিয়ে গেলে হয়তো ভালো হতো। ও তো কি বলছো তুমি? তোমাকে আমার বিষণ্ণ দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি ছিলে কোথায়? হাসপাতালে হাসপাতালে? কেন? কার কি হয়েছে যে তার জন্য তোমাকে হাসপাতালে যেতে হলো? স্কুলের একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত পায়। তাই তার পরীক্ষার জন্য তাকে আমি হসপিটালে। আর কি বলছো তুমি পাগলের মতো? পাগল এখনো হয়নি প্রতিভা, পাগল এখনো হয়নি, তবে হওয়া উচিত ছিল। কাল থেকে এই মুক্তার মাঝে যে ঝড় ঝঞ্ঝা হয়ে চলেছে, কি আপনি এখানে? নমস্কার মাস্টার মোক্তার। তাই আমি জমজমাটা কি আছে? কুলিকাল কালটা বেশ ভালো না হলে আমি কিন্তু আপনার ভালো চিন লেগেছি। মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা কিন্তু আপনি ভালো করেননি মাস্টার মশাই। কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। কি বলতে চান আপনি? বেশি কথা বলে আপনাকে আমি বিব্রত করবো না মাস্টার মশাই। আমার কথা দুটো, হ্যাঁ আপনি এক্ষুনি থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আর আমার উত্তর একটাই, অসম্ভব। একটা লম্পট চরিত্রহীনের স্কুলে জায়গা নেই। বাহ, বেশ মিষ্টি কথা বললেন তো। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে এতগুলো ধর্ষণকারী এই মহান দেশের মন্ত্রী হতে এদেশের বেকার ধর্ষণকারী শাস্তি হলো ফাঁসি, কিন্তু আমার মতো প্রভাবশালী ছেলের ক্ষেত্রে ওটা কোনো অপরাধী নয়। তাই স্যার আমি ভাবছি আমার ছেলে বড় হলে ওকে আমি এই যুগের ধর্ষণ মন্ত্রী করে দেবো। একটা অসহায় মেয়ের কথা আপনি চিন্তা না করে আপনি আমার ছেলের চিন্তা করছেন। একটা অসহায় গরিব মেয়ে, সম্মানের দাম। আমি নিশ্চয়ই দেবো। এই নিন 5,000 টাকা, তাকে দিয়ে দেবেন, আশা করি সেটা ঠকবে না। একটা গরিব মেয়ের সম্মানের দাম মাত্র 5,000 টাকা। আপনি কি মানুষ? না, দেবতা।
সেই জন্যই তো 5,000 টাকা দিচ্ছি। আমার মিষ্টি বৌদি, আপনি কি জানেন এযুগে অসংখ্য মেয়েকে মাত্র 5 টাকার বিনিময়ে তার সম্মান বিক্রি করতে হয়। গাড়িটা তো বেশি ভালো নয়, তাই বলছিলাম মাস্টার মশাই। আপনার সব কথার উত্তর তো আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা কথাই না দিয়ে কাজেই দিয়ে দিই। চলো, আরে চলো। বলুন বলুন বৌদি, দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবেন নাকি এই সুন্দর শাড়িটা খুলে দিয়ে ফালতু করতে হবে? তুই ওই সতীনারী গায়ে হাত দিয়েছিস? তুই কি ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে কোন বংশ ধ্বংস হয়েছিল? দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরব কুল ধ্বংস হয়েছিল, আর সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছিল নগরী। কত জ্ঞান হবে বৌদির মধ্যে একটা কাটা লাগা ছুরিকে বিয়ে করে আমি তো মাস্টার হয়ে যেতাম। তাহলে গন্ডাল বউ কেন? দেখ, তাহলে কি করবো স্যার? কালটা তো বেশি ভালো নয়, তাই গায়ে হাত না দিয়ে তুই বৌদি শাড়িটাই খুলে দে। শাড়িটা তুই ছেড়ে দে বলছি। নইলে তোকে আমি তুই ছোট লোক হয়ে এখন মাস্টার মশাই তুই অসম্মান করছিস। জানোয়ার, শাড়ি ছেড়ে এখানে আয়। বলুন স্যার, এবার আমার মোরের চোখে মস্তরের সব ঘটনাকে হ্যাঁ পড়ানো। আসুন মাস্টার মশাই, আজ আপনাকে আমি এমন ওদিকে নয়, ওদিকে নয়, আমার বুকে এসো। যে ধর্ষণ করতে এই লোকে তোমার স্বামীর এত অহংকার, সেই ধর্ষণকে চূর্ণ করে দিতে তোমার স্বামীর সামনে আমি নিজে তোমাকে ধর্ষণ করবো। থাকতে তোদের কোনো আশায় পূর্ণ হবে না রে শঙ্কর। তোদের কোনো আশায় পূর্ণ হবে না। অগ্নিকন্দ জানে বোঝাতে পারবে না ওদিকে নয়, ওদিকে নয়, সোনামণি। কোনো লাভ হবে না বৌদি। বলুন বলুন মাস্টার মশাই, তোমার শর্তগুলো পূরণ করবেন নাকি চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিত হতে থাকবে? আমি ভেবে থাকছি তোমার কোনো আশায় আমি পূর্ণ হতে দেব না। ভালো চাও তো, ভালো চাও তো আমার এই ছেলেকে আমার এই ছেলে তুমি নিয়ে পালিয়ে যাও প্রতিভা। পালাতে হবে না। তোমাদের সবাইকে আমি উপরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছি। তোরাকে বলো তুমি আমার কথা মতো চলবে কি না? ধর্ম কখনো পাপের সহযাত্রী হতে পারে না। রুদ্র প্রতাপ ফের ধর্ম। আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে আমার চুরি করতে পারবে। অন্যথা অন্যথা তুমি তো মরবে তোমার বংশে।
বাসি জলতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। অর্থাৎ কাউকে বলাতে হবে না। পালিয়ে যাই বাবা, ছাড়- মা ও মা কোথায় তুমি? মা ও মা কোথায় তুমি? ওই, তোরা তাহলে কি করছিলি রে? ওই জায়গা। যা, যেমন করে পারি ওই বাচ্চার সহজে খতম করে ওর মাটাকে তুলে নিয়ে আয়। চিন্তা নেই রাজ, এই জোগা গুন্ডার হাত থেকে যাবেন শিকার চলে যাবে, সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না, তাই ওদের খাস করতে আমি চলে এছাড়া মানুষ এসে গেছে। কি রে? তাহলে তো একটু কাঁদতে হয়। কলিকা, কালকে তো কিছু বলেন মাস্টার মশাই কোনো কোনো কথা আমি গিয়ে তোকে ভালো করে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, তুই যতক্ষণ ছোটো বডিটাকে শিয়াল ডাঙার জঙ্গলে ফেলে দিয়ে হয়, যাতে যাতে ওকে শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে। চলো তোমার বংশে অবনীত থামলে কেন মা, থামলে কেন? বলো তারপর। আর ততদিন এই ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠতে বাসটা দুর্গম থেকে চলতে লাগলো, কিন্তু বাসের ভাড়া দিতে না পারায় আমি চন্দনপুরে নামিয়ে দিল। এখানে পরিচয় হলো এক মহাশয় ব্যক্তির সঙ্গে, যাকে তুই দাদু বলে জেনেছিস। তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। তাহলে তাহলে আমার বাবা, দাদা আর সাধু ভাইরা কোথায়? আমি জানি না রে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি সেখানে গেলে পাচ্ছে আমাকে ফিরে ফেলে, তাই তো দাদু সেখানে গিয়ে তাদের অনেক খোঁজ করেছে, কিন্তু তারা কোনো সন্ধান পায়নি। বাবু, তাহলে কি আমার বাবা? জানি না তিনি বেঁচে আছেন না মারা গেছে। মা। 12 বছর অপেক্ষা করো, যখন আমি তার কোনো খবর পেলাম না, তখন নিয়ম অনুসারে এই বৈঠক উপদেশ গ্রহণ করতে আমি বাধ্য প্রতি মোছো বা মোছো, চোখের জল মোছো। এতদিন শয়নের স্বপ্নে ঋষি জাগরণে তুমি শুধু চোখের জলে জগৎ ভাসিয়েছ, কিন্তু কোনোদিন তোমার চোখের জলের কারণ সন্ধান না করে যে অপরাধ আমি করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো মা। ক্ষমা করো। আশীর্বাদ করো মা। আমি যেন তোমার চোখের জলের কারণ অনুসন্ধান করে আমি যেন শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে তাদের রক্তে তোমার পূজা শেষ করতে পারি। তার জন্য যদি প্রয়োজন হয় আমি যেন হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। তোরা মোরে প্রিয়কে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? ওদের হিংস্র মানবের দল, তোদের কারণে ওর মারা যতই সম্ভব, তাই তোদের বুকের রক্ত আমি মুছে দেব আমার মায়ের চোখে জল। মাগো, মা হয়ে আজ আমি তোকে সাজিয়ে দেবো রণরঙ্গে। বাবারা দাদার মৃত্যুর আর মায়ের অপমানের চরম প্রতিশোধ নিতে তুই চিরপক্ষে ওই অবতীর্ণ হওয়ার আগে তোর কপালে আমি এঁকে দিলাম তোর মায়ের রক্তের বিজয় তিলক। এবার তুমি কলুষ দলকে ঢুকে আমার প্রেরণা যোগাবে। আমি তোমার সেই মূর্তি থেকে আবাহন করবো আমার চলার পথেও আজ থেকে তুমি হবে আমার পণ্য কুটিরের মহামায়া। আর আমি তোমার পদবলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ তস্যা নমস্তস্যৈ নমস্তস্যৈ
नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः তুমি যাবো যাবো তুমি যাবো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই আড়ি 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 যাও এই যে মুসে কতটা টাকা বলে যাতেই বলি তাতে আপনার কি বাহ আরে তো ঠিক ঠিক শিখতে লাগছে ঠিক হবে কেন তোমার কথা আমি তোমাকেই বলে দিলাম যাতে কষ্ট করে আর বলতে না হয় করতে পারো এতে আমাদের কি আছে তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্কে রাখতে রাজি নও তখন আমি চলেই যাচ্ছি তাহলে এনে কেন আমার বিরাট চাকরি পেতে করা সম্ভব নয় অসম্ভবের কিছু তো দেখছি না পারে কি করে প্রেমের জগতে তোমার যে অন্ধ অন্ত হলেও ভালোবাসার সহ্য মানুষকে দিব্য দৃষ্টি দান করে তাহলে সেই দিব্য দৃষ্টিতে তুমি কি দেখলে পাঠিয়া দেখলাম একটি পাঁচবর্ষ সুন্দর দেখি তার মানে আমি এই যে একদিকে পাখির মধ্যে সদ্য ফোটা একটি পদ্ম এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাঠিয়া তোমার কিছু মাথা রেখে শুধু এই আর কিছু নয় এসো না দুজনে হারাই আগে আমি শুধু তুমি আর আমি থাকি দুজনে বাংলাদেশে একটা হিন্দি ছবি বাংলা কেন দেখতে কি অবস্থা দুদিন বলে না হয়তো বাংলা বলতেই ভুলে যাবে আরে তোরা আমি তো ভাবলাম সিলেবাস ঠিক করেছি নাটক না করে বাস্তবে ফিরে আয় বন্ধু পথে
তোদের এই নাটক কতদিন করবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস তাকে আমি বাস্তবে রূপ দিয়ে তোকে আমি বুঝিয়ে দেবো। আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4, 5 নয় বন্ধু, 5 9। ধীরে মুখ করি এমনি করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? আরে সেটা আমাকে বলতে হবে কেন? জামাই আর মুলা শুনে তো বলে দিয়ে গেল। তা হয়তো বলে দিয়ে গেছে, তবু আমার ভয় হয়ে গেল। আনন্দ বড় লোকের ছেলে, ওদের মতিগতি বোঝার মতো সাধ্য আমাদের এই গরিবদের মান নেই। আমি জানি ছোট, আমি জানি, তবু আনন্দকে উপভোগ করতে পারে না কারণ আর 5 জন ধরে গুলানো যে আনন্দ তো সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি, তবু কেন জানি না কোনো একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া ফেলে বেড়ায়। ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখি কোনো এক শয়তান নেমে তোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে তা কখনোই সম্ভব নয় রে শঙ্কর। এই পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাদের মুখ থেকে আমার একমাত্র আদরিনী বোনকে ছিনিয়ে নিয়ে যাও। দাদা, তা হ্যাঁ রে, পথির মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো দাদা, আমি গলা ধরে যাচ্ছিলাম। ছোট ছোট দেখা এই ছুটটা ফাটে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখা হয়ে যাচ্ছে, আমরা গল্প জুড়ে দিলাম আর কি। তুই মুখ খুলে যাবি না? দাদাকে সব বলবো। যাচ্ছে যাচ্ছে ওই মুখটা না করে জানে ঝড়কা। কি যেন বলবি বলছিলি পঙ্কজ? ও কিছু নয়, তুমি যে তোমার ভাই বলতে চেনো, কখন যে কি বলি তা আমরা নিজেরাই জানি না দাদা। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই আমার ইহকাল, তোরাই আমার পরকাল, তোরাই তো আমার সবকিছু। কিন্তু দাদা, তোমার কারখানা কি তাহলে এখন খোলার কোনো লক্ষণ নেই, কারণ অনিমেষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেব না। তোমাদের দাম তো নিশ্চয় অনাচ্ছ নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা গায়ের জোর দেখাতে চাচ্ছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে কর্মী ছাঁটাই করবে। এটা মগের মূল্য নাকি? যে ইচ্ছা করলে কর্মী ছাড়াই করবে? মগের মূল্য কিনা তার বলছি আর তোমায় দেবো না। ওই ফেস নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? মানবিকতা আছে বলেই তোমার দাদা বহল তবিয়তে চাকরিটা চালিয়ে যাচ্ছে। আমার দাদা কারো জয়ের কালে চাকরি করে না, সে নিজের চোখ কোথায় করছে সে বোঝে বলে আমার ভাবতে দেখছে কেন আপনার জয় আমার দাদা। সে বোঝে বলাটা না হয় তোমার দাদার সঙ্গে করা যাবে। আপনি ওর কথায় রাগ করবেন না বড় বাবু, ও ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছা যায়। সাঁতার শিখে জলে নামাটা বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাদ দিয়ে বলুন, আপনি হঠাৎ আমার এখানে? জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আর কি ডিসিশন জানাবো বড়বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগদান করবেন না, এই তো। আর আমারও ডিসিশনটা শুনে রাখুন প্রভাত বাবু, আপনারা কাজে যোগদান করবেন এবং কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই। Do you understand? ভয় দেখাতে এসেছে। না, বুঝিয়ে দিতে এসেছি। একজন শ্রমিক নেতা হলে শ্রমিকের কাছে তার মান সম্মান যতখানি আর দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটা তার থেকে অনেক বেশি। বড়বাবু তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। তার মানেটা জলের মতো পরিষ্কার, তবে এখন না, পরে একদিন হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি আপনারা কাজে যোগদান করবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই, নইলে পিঠাই আমার নাম কিষান কিষান সেন শর্মা। ওই শৈতানটার কথা অর্থ কি বুঝলে? একেবারে যে বুঝিনি তা তো নয় রে পঙ্কজ, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, ওই শৈতান আমাদের মুখের গাছ কেটে নিয়ে ছিনিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে নীরবে তার
সহ্য করছি, তাই বলে আমাদের আত্মসম্মানে যদি আঘাত দেবার চেষ্টা করে, তাহলে আমি ওকে তোমার মালিকের ছেলে বলে ক্ষমা করবো না দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, আর যে চোখে ওভাবে অন্তরে বেদনার উৎসুল হচ্ছে, সেই দিন অস্কুরি আগুন হয়ে ওদের ওই লোভ আর লালসার সংসারকে জ্বালিয়ে পুড়ে ছাই করে আমার মনে হয় দাদা, কোনদিন হয়তো আমাকে ঘিরেই তোমাদের জীবনে নেমে আসবে অশান্তি। ওরে বোন, নিয়তির অমুক পিছনে যদি কোনোদিন তা নেমে আসে, তখন আমরা এই দুই ভাইয়ে মুখ পেতে সেই কালো ছায়ার প্রতিবিধান করবো। তবু তোর গায়ে এতটুকু কাঁটার আঁচল লাগতে দেব না রে বোন, কাঁটার আঁচল লাগতে দেব না। কালো হাত ভেঙে দে, ওদের আমরা বুঝিয়ে দেবো আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক প্রবলেম আমাদের না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক বোধ ওদের চেয়ে অনেক বেশি আছে, অনেক চেয়ে বেশি। তাই আমরা আরে